আজ আমরা একটা বই নিয়ে কথা বলবো যা অনেকের টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনাকে বেশ নাড়িয়ে দিয়েছে। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পোর ড্যাড। আমাদের কাছে বইটার একটা বিস্তারিত পর্যালোচনা আছে, আর আমরা দেখব কেন ১৯৯৭ সালের এই বইটা আজও এত প্রাসঙ্গিক, আর কেনই বা এর কিছু ধারণা নিয়ে এত বিতর্ক। শুরুতেই বলি, বইটা কিন্তু আমাদের ছোটবেলা থেকে শেখানো ওই যে ভালো করে পড়ো, ভালো চাকরি পাবে, এই ধারণাকেই সরাসরি চ্যালেঞ্জ করে। ঠিক তাই। আর এর আসল মজাটা হলো কিওসাকির ওই দুই বাবার গল্প। একজন হলেন লেখকের নিজের বাবা, যাকে উনি বলছেন পুয়ার ড্যাড। উনি উচ্চশিক্ষিত, সরকারি চাকুরে, নিরাপত্তা, সঞ্চয় এসবে বিশ্বাসী। আর অন্যজন হলেন বন্ধুর বাবা, রিচ ড্যাড। কম পড়াশোনা জানা, কিন্তু ব্যবসায়িক বুদ্ধিতে দারুণ। উনি শেখান কি করে টাকাকে দিয়ে কাজ করাতে হয়। এই যে বৈপরীত্য, এটাই কিন্তু বইটার মূল ভিত্তি। এই দুজনের দর্শন তো একেবারে উল্টো মেরুর। একজন বলছেন ঝুঁকি এড়াতে, অন্যজন বলছেন ঝুঁকি নিতে। তবে হ্যাঁ, অবশ্যই হিসেব করে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে হচ্ছে সেটা হলো আর্থিক শিক্ষার ওপর জোর দেয়া। কিওসাকি বলছেন যে স্কুল আমাদের একাডেমিক দিকে তৈরি করে ঠিকই, কিন্তু টাকা পয়সা সামলানোর যে বাস্তব জ্ঞান সেটা প্রায় দেই না। ঠিক। এই পয়েন্টেই বইটার সবচেয়ে শক্তিশালী দিকটা আসে। আবার কেউ কেউ বলেন হয়তো একটু বেশি সরল করে দেখানো হয়েছে ব্যাপারটা। সেটা হলো অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য। সহজ ভাষায় বলতে গেলে অ্যাসেট হলো যা আপনার পকেটের টাকা আনে, আর লায়াবিলিটি টাকা বের করে নেয়। কিওসাকির মতে ধনীরা নাকি অ্যাসেট কেনে, আর আমরা সাধারণ মানুষ প্রায়শই লায়াবিলিটি কিনে সেটাকে অ্যাসেট ভেবে ভুল করি। আচ্ছা, যেমন যেমন ধরুন, অনেকেই নিজের বাড়িটাকে সবচেয়ে বড় অ্যাসেট মনে করেন, কিন্তু যদি বাড়ির মর্টগেজ বা মেরামতির খরচ ধরা হয়, তাহলে কিওসাকির সংজ্ঞায় এটা কিন্তু অনেক সময় লায়াবিলিটি হয়ে দাঁড়ায়। ইন্টারেস্টিং পয়েন্ট। এই অ্যাসেট লায়াবিলিটির ধারণার সাথে সাথে আরেকটা জিনিসও বেশ আকর্ষণীয় লেগেছে। সেটা হলো শুধু টাকার জন্য চাকরি নয়, শেখার জন্য কাজ করা। বিশেষ করে সেলস, মার্কেটিং, ফাইন্যান্স, এই ধরনের স্কিল অর্জনের ওপর জোর দেওয়া হয়েছে, যা আসলে চাকরির বাইরেও খুব কাজে লাগে। শুধু মাস গেলে মাইনের জন্য আটকে না থেকে এমন কাজ খোঁজা যেখানে নতুন কিছু শেখা যায়। হ্যাঁ, একদম। আর এই শেখার মধ্যে দিয়েই ধীরে ধীরে নিজের অ্যাসেট বা ব্যবসার ভিত তৈরি করা। বইটাতে ট্যাক্স কমানো বা সম্পদ বাঁচানোর জন্য কর্পোরেট কাঠামো ব্যবহারের কথাও বলা হয়েছে, যদিও এই অংশগুলো হয়তো অনেকের কাছে একটু জটিল লাগতে পারে। পাশাপাশি ভয়, সংশয় বা অলসতা, এই মানসিক বাধাগুলো যে আর্থিক স্বাধীনতায় কতটা বড় বাধা হয়ে দাঁড়ায় সেটার উপরও জোর দেওয়া হয়েছে। তার টাকা পয়সার ব্যবস্থাপনা শুধু অঙ্কের খেলা নয়, এটা কিন্তু একটা মাইন্ড গেমও বটে। কিন্তু এই বইটা নিয়ে সমালোচনাও তো কম নেই, তাই না? হ্যাঁ। যেমন পর্যালোচনায় দেখলাম, এতে খুব নির্দিষ্ট কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান বা কিভাবে করবেন তার স্টেপস বলা নেই। ঠিক। অনেকের মতে অ্যাসেট লায়াবিলিটির ধারণাটা বেশ সরল, বাস্তব জীবন তো আরও অনেক জটিল। আর একটা বড় সমালোচনাও চোখে পড়ল, সেটা হলো রিয়েল এস্টেটের ওপর একটু বেশিই যেন জোর দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মনে হতে পারে যেন রিয়েল এস্টেটই ধনী হওয়ার একমাত্র রাস্তা, যেটা হয়তো সবার জন্য সত্যি নাও হতে পারে। এমনকি এই যে রিচ ড্যাড চরিত্রটা, এটার বাস্তবতা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। উনি কি আসলেই ছিলেন, নাকি লেখকের নিজের দর্শন তুলে ধরার জন্য তৈরি একটা প্রতীকী চরিত্র? তা ঠিক। এইসব সমালোচনা সত্ত্বেও আমার মনে হয় বইটার মূল শক্তি হল এটা মানুষকে প্রচলিত আর্থিক চিন্তাভাবনার বাইরে গিয়ে ভাবতে সাহায্য করে। এটা একটা ইন্সপিরেশন দেয়, বিশেষ করে যারা ওই যে র্যাট রেস থেকে বেরোতে চান, শুধু বিল দেওয়ার জন্য মাসভর খেটে যাওয়ার চক্র থেকে। নির্দিষ্ট ফর্মুলা হয়তো দেয় না, কিন্তু মানসিকতা বদলানোর জন্য এর একটা বড় ভূমিকা আছে। একদম। সংক্ষেপে যদি বলি, বইটা আর্থিক সাক্ষরতার জগতে ঢোকার জন্য একটা চমৎকার প্রথম ধাপ। এটা হয়তো একটা পূর্ণাঙ্গ গাইডবুক নয়, কিন্তু টাকা, কাজ, স্বাধীনতা, এই বিষয়গুলো নিয়ে আমাদের গেঁথে যাওয়া ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানানোর জন্য খুবই শক্তিশালী। দুর্বলতা অবশ্যই আছে, যেমন ওই সরলীকরণ আর কিছু ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনার অভাব। তাহলে মোটা দাগে বলা যায়, বইটা তাদের জন্য যারা আর্থিক স্বাধীনতার বিষয়টা নতুন করে বুঝতে চাইছেন, বা যারা হয়তো চাকরিজীবী থেকে উদ্যোক্তা বা ইনভেস্টর হওয়ার কথা ভাবছেন।
হ্যাঁ, সেরকমই। পরিশেষে একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? বইটা যখন লেখা হয়েছিল তখন ভৌত সম্পদ মানে বাড়ি, ব্যবসা এগুলোই ছিল মূল অ্যাসেট। আজকের ডিজিটাল যুগে যেখানে জ্ঞান, ডেটা বা একটা অনলাইন কমিউনিটির শক্তি অনেক বেশি, সেখানে এই যে অস্পর্শনীয় বিষয়গুলো, এগুলোই কি সবচেয়ে দামি অ্যাসেট হয়ে উঠছে না? এটা কি কিওসাকির মূল নীতিরই একটা আধুনিক এক্সটেনশন? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।